আপুরা কয়জন আছেন? আমার কাপড় ধোয়া শেষ। এই হচ্ছে আমি কাপড়টা ধুয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কাপড়টা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে এবার কাপড়টা আমি আস্তে আস্তে খুলে নেব বাঁধনটা। এখন বাঁধনটা আমি খুলবো হচ্ছে ঠান্ডা পানির মধ্যে রেখে। কারণ হচ্ছে কি, এখন প্রুশিয়ান রঙটা যেহেতু অনেকক্ষণ যেহেতু এটা এখন আমরা ধুবো রঙটা, যেহেতু ভিতরে রঙটা আছে এখনও বাতার ভিতরে প্রুশিয়ান রঙটা, ব্রাশের রঙটা, তো সেটা যাতে উঠে যাতে অন্য রঙের সাথে মিশে না যেতে পারে এবং রঙটাকে নষ্ট করে না ফেলতে পারে, সেই কারণে আমরা এটাকে পানির মধ্যে রেখে আমরা এটাকে খুলবো। যাতে পানির মধ্যে থাকলে হয় কি, রঙটা দ্রুত করে অন্যটার সাথে লাগতে পারে না আর কি, সেই কারণে। আচ্ছা, ওকে, তো চলেন আমরা একে একে বাঁধন খুলতে থাকি, দেখি আমাদের কাপড়ের কি করলাম আজকে আমরা, সেটা একটু দেখি এখন কেমন হয়েছে। একটু পানির মধ্যে রেখে আমরা বাঁধনটা খুলব। আচ্ছা, ওকে, তো চলেন বাঁধনটা খুলে দেখি আউটপুট কেমন এসেছে। এই তো আমাদের মাল্টি কালার, সবুজটা তো বেশ ভালো লাগছে দেখতে। এখন বাকিগুলো কেমন হয়েছে সেটা দেখার অপেক্ষায়। আপনারা থাকেন সাথে, আমি ধীরে ধীরে খুলি। আর আপনাদের যে প্রশ্নগুলো আছে, এতক্ষণ যে ক্লাস করলেন আমাদের আজকের বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো আছে, সেগুলো আপনারা করতে থাকেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে বাঁধন খুলতে খুলতে আপনাদেরকে প্রশ্ন উত্তরগুলো জানিয়ে দিতে। সরাসরি পানিতে রেখে আমরা বাঁধনটা খুলব। আচ্ছা, কালো দেই বলতে ফারহানা আপু, আপনি যদি ভ্যাটের কালো দেন একই সময়, ভ্যাট রং দিলে একই সময় রাখতে হবে, সালফার রং দিলেও একই সময় রাখতে হবে। সালফার রংটা তো খুব দ্রুত ছড়ায়, যেহেতু আপনারা কাজ জানেন, এটাও জানার কথা। যেহেতু দ্রুত ছড়ায়, সে কারণে আমরা কি করি, সালফার রং ব্যবহার আমি খুব একটা করি না। কারণ এত কষ্ট করে বাঁধার পরে দেখা গেল অসাবধানতা অবশ্য সালফার রংটা খুব বেশি ঢুকে গেল আমার ব্রাশের অংশে, এতে করে কি হবে, আমার কাজটাই পুরো নষ্ট হয়ে যাবে। সে কারণে আমি কি করি, আমি খুব বেশি প্রয়োজন না হলে আমি এখানে ব্যবহার করি না, সালফার রং ব্যবহার করি না। তো আপনারা যদি ব্যবহার করতে চান একই সময় রাখবেন, বা ভ্যাটের চেয়েও আরও কম সময়, বা যদি ডিমান্ড করে কাপড় যদি বেশি মোটা হয়ে থাকে তাহলে আর একটু বেশি সময় রাখলেন, নো প্রবলেম। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিজাইনের উপরে। হ্যাঁ, নির্ঝর নীলিমা আপু, আর কি কাপড়ের উপর করা যায়, তাই তো আপু? আপনি এটা করতে পারেন হচ্ছে শুধুমাত্র সুতি কাপড়ে, কারণ আমাদের যে প্রুশিয়ান রংটা আমরা ব্যবহার করি এটা শুধুমাত্র সুতি কাপড়েই হয়, অন্য কোনো কাপড়ে আমি কখনো করতে দেখিনি বা শুনিও নি যে করা যায় কিনা। তো সুতি কাপড়ে আপু করবেন, আশা করি আপনার কাজটা খুব সুন্দর হবে। সুতি বলতে যে কোনো রকমের সুতি কাপড় আর কি। আমাদের তো মাল্টি কালার ব্রাশটাই করা হয়েছে, এবং যতটা দেখতে পাচ্ছি কাজটা মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এখন ঝর্ণাটা কেমন হচ্ছে সেটা দেখার বিষয় আর কি, কারণ স্টিচের ভিতরে যেগুলো ছিল শেপ করা, শেপগুলো তো দেখতে ভালোই লাগছে। ঝর্ণাটা আশা করি ঝর্ণাটাও ভালো হয়েছে। হ্যাঁ আপু, এটা বলবো আমি বেস কালারের ব্যাপারে, আমি বলবো। এখন দেখেন সুন্দর এসেছে। আচ্ছা, বেস কালারের বিষয়টা, বেস কালার বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে এই যে শেষের দিকে আমরা যে রঙটা করছি, ভ্যাট রঙটা, এটা হচ্ছে বেজ রং। কারণ কাপড়ের রঙটা ছিল হলুদ, কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ কাপড়টা নীল হয়ে যাচ্ছে, শুধু মাঝে মাঝে কিছু মাল্টি কালারের অংশ থাকছে, সুতরাং এটা হচ্ছে কাপড়ের বেজ রং। তো বেজ রংটা আমরা যেটা করি, যে কোনো একটা ডিপ কালার নিই,
ডিপ কালার বলতে বোঝাচ্ছে এখানে ভ্যাটের বেগুনি, ভ্যাটের রয়্যাল ব্লু, ভ্যাটের কালো হতে পারে, ভ্যাটের আপনার কি বলে এটাকে নীল হতে পারে। তো এরকম যে কোনো ডিপ শেডের যে রঙগুলো হয় সেগুলো হচ্ছে আমরা নিয়ে থাকি আমাদের এই বেজ রং করার জন্য। কারণ হয় কি, যখন আপনারা দেখেছেন যে আমাদের যখন মাল্টি কালার আমরা ব্রাশ করি, ব্রাশ করার ফলে আমাদের কিছু কিছু রং কিন্তু অনেক ছড়িয়ে যায়। তো অন্য রং বেজ রং করার পরে যদি সেই ছড়ানো অংশগুলো যাতে না দেখা যায় বেজ রঙের উপর দিয়ে, সেজন্যই মূলত আমাদের এই ডার্ক রংটা ব্যবহার করা। এখানে ডার্ক রংটা ব্যবহার করলে হয় কি, যে অন্যান্য মানে আমাদের যে ব্রাশের অংশ যে ছড়িয়ে ছড়িয়ে গিয়েছে ব্রাশ করার ফলে কুশন রংটা, সেই অংশগুলো আর দেখা যায় না, ঢেকে যায় ডার্ক রং করার ফলে পরবর্তীতে। হাফ সিল্ক কাপড়ে আশা করি করতে পারবেন। হাফ সিল্কটা তো অনেকটা সুতির মতোই, আপনি চেষ্টা করে দেখেন, যদি করা যায় তাহলে তো ভালো, আপনি কন্টিনিউ করলেন। কোন কোন রঙের কাপড়ে আপনি সেটা ডিপেন্ড করে আপনি কি কি রং করছেন। এখন যদি আপনি নীল রং করেন তাহলে তো অবশ্যই আপনি হলুদ রঙের কাপড়ে নীল রংটা আনতে পারবেন না। নীল রং করতে হলে আপনাকে অবশ্যই হয় হালকা নীল কাপড়ে করতে হবে, অথবা আপনাকে যেটা করতে হবে সাদা কাপড় করতে হবে। আবার যদি আপনি পিঙ্ক করতে চান, পিঙ্ক রংটাও কিন্তু হলুদের মধ্যে আসবে না। তো আপনার রঙের কী রং ব্যবহার করছেন সেই রঙের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি কাপড়ের রংটাকে পছন্দ করবেন। অবশ্যই কিন্তু কাপড়ের রংটা হালকা হতে হবে, ঠিক আছে? তো আজকে আমি যে রঙগুলো করেছি এই রঙগুলোর জন্য আমার কাছে মনে হয়েছে যে হলুদ রঙটাই পারফেক্ট, সেজন্য আমি হলুদ রঙের কাপড়ে করেছি। আপনি চাইলে সাদা রঙেও করতে পারেন। স্মৃতি রহমান আপুস, রং করার পরে ডাইং ফিক্সচারে দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা তো ভ্যাট রং করেছি। ভ্যাট রঙের যে কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলো কিন্তু আপনারা জানেন খুবই টেকসই। আর এর ফলে হয়েছে কি, আমাদের এই যে প্রুশিয়ান রংটাও কিন্তু কেমিক্যালের সংস্পর্শে এসে অনেকটাই টেকসই হয়ে গিয়েছে। তো আলাদা করে আর আপনাকে ফিক্সার দেওয়ার দরকার নেই। আপনারা যেটা করবেন, যদি ফিক্সিংয়ের প্রয়োজন হয়, আপনারা যেটা করবেন, কাজটা করার পরে কাপড়টাকে আবার একটু মানে ধরেন 1 চামচ ডিটারজেন্ট দিয়ে 5 মিনিট বা 3-4 মিনিটের মতো করে কাপড়টাকে একটু গরম পানিতে সিদ্ধ করে নেবেন চুলায় রেখে, ব্যাস এতই হবে। আচ্ছা, আমি একটু পানিটা চেঞ্জ করে নিচ্ছি। পানিটা চেঞ্জ করে আমি নতুন পানি নিচ্ছি। আমি একটু নতুন পানি নিয়ে নিচ্ছি চেঞ্জ করে। হ্যাঁ, ইউলি ফেব্রিকে গ্রিন দিলে, ব্লু দিলে ইউলো হয়ে যাবে, সরি মানে গ্রিন হয়ে যাবে। যে কারণে আমরা যখন ব্লু যখন করব তখন আমরা সেটা হোয়াইট কালার কাপড়ে করবো, আমরা কখনোই ব্লুটা ইউলো রঙের কাপড়ে আমরা আনতে পারবো না। আচ্ছা, আমি একটু পানিটাকে চেঞ্জ করে নিলাম। আর এখন যেটা করবো, আমার টেবিলটা একটু মুছি নিলাম, টেবিলটার মধ্যে একটু রঙের পানি লাগছে। শাহরিন মিম আপু, যদি আপনি সালফার করেন একইভাবেই সালফার করবেন। সালফার কীভাবে করতে সেটা জানেন আপনারা। তো সালফারটা হচ্ছে সাথে কেমিক্যাল লাগে হচ্ছে আমাদের সোডিয়াম। তো আমাদের 1 গজ কাপড়ের জন্য সালফার রং লাগে 1 তোলা, আর কেমিক্যাল যেটা সোডিয়াম সেটাও লাগে 1 তোলা। আর রাখবেনও রঙের মধ্যে কাপড়টাও রাখবেনও আপনি একই সময়, মানে 1 থেকে 1.5 মানে কি বলে 1.5 মিনিট। আর বেশি রাখলে হবে কি, আপনার সালফার রঙটা কিন্তু খুব দ্রুত ছড়ায় রঙের সাথে কাপড়ের মধ্যে, যে কারণে আমরা খুব বেশিক্ষণ সেটাকে কাপড়ে রাখি না, দ্রুত করে তুলে ফেলতে হবে একই সময়। অনেককে আমরা দেখি করতে যে অনেকটা সময় জুড়ে কী করে মানে মাল্টি কালার করার সময় কাপড়টা রঙের মধ্যে মানে রাখে নাড়াচাড়া করে। এতে করে যেটা হয় যে ভ্যাট রঙের যে কেমিক্যালগুলো আছে হাইড্রোজেন এবং কস্টিক, এগুলো তো জানেন আপনারা খুব একটা বার্ন করে ফেলে কাপড়ের রঙটাকে, মানে কী বলে এটাকে, দেখেন চুনজিটা দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা যেটা হয় কাপড়ের রঙটা বার্ন করে ফেলে বলতে কাপড়ের রঙটাকে ব্লিচ করে ফেলে আর কি। তো যে কারণে আমরা কি করি, যখন আমরা মানে ভ্যাট রং করবো 1 থেকে 1.5 মিনিট সময় রাখবো, যখন সালফার করবো সেটাও 1 থেকে 1.5 মিনিট সময় রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি একটা একটা করে
আমার মনে হয় সবগুলো পাতাই খোলা হয়ে গিয়েছে। তো এবার আমরা ঝর্ণাটা খুলব। সাউন্ড কি শুনতে পাচ্ছেন না আপনারা? লাল বেগুনি আপু, আপনি যদি লাল আর বেগুনি করতে চান তাহলে আপনি সাদা কালার কাপড়ে করবেন, কারণ হচ্ছে হলুদ কালার কাপড়ে আপনার বেগুনিটা আসবে না। হলুদ কালার কাপড়ে লালটা ভালো আসবে কিন্তু বেগুনিটা আসবে না। যখন আপনি লাল আর বেগুনি রং করতে যাবেন একসাথে, তখন আপনাকে অবশ্যই সাদা কালার কাপড়ের আশ্রয় নিতে হবে। আচ্ছা, মাল্টির মাঝে ইউলো আনতে চাইলে ইউলো রং অ্যাপ্লাই করবেন আপু। আচ্ছা, আমারটা তো হলুদ ছিল, আমি নীল করে ফেলেছি, এখন নীল রং করলাম। নীল রং আমি করেছি, যে কাপড়টা যে নীল রং করলাম সেই নীল রংটা এখন দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখন আসছে, তাহলে শুনতে থাকেন। আর এই কাজটা যতক্ষণ করবেন রিপিটেডলি আপনারা পানিটা চেঞ্জ করবেন, নাহলে হবে কি আপনার পানির মধ্যে তো রঙটা মিশছে, সেই রঙটা কিন্তু অন্য রঙের সাথে মিশে, কাপড়ের রঙের সাথে মিশে কাপড়ের রঙটাকে নষ্ট করে ফেলতে পারে। যে কারণে যখন আপনারা মাল্টি কালার করবেন বাঁধন খোলার সময় কিছুক্ষণ পর পরই পানিটাকে চেঞ্জ করে তারপর বাঁধনটা খুলবেন। এখানে আমি একদম পানির মধ্যে রেখে কিন্তু বাঁধনটা খুলে দিচ্ছি। মাল্টি কালার আসলে করতে অনেক কষ্ট, কিন্তু করার পরে এটা যখন খুলি তখন আসলে একদম প্রাণ ভরে যায়। এত সুন্দর ডিজাইনটা আসে, মানে পাশাপাশি এতগুলো রঙের একটা কম্বিনেশন দেখতে খুবই ভালো লাগে আসলে। মানে মনে হয় যে আমি এটা করেছি, এত সুন্দর হয়েছে, একটা ভিতরে একটা খুব ভালো একটা সন্তুষ্টি কাজ করে। প্রাইডের কাপড়ে হবে, প্রাইডের কাপড়টা তো আসলে না, হলুদ নীল মিলে সবুজ হওয়ার কথা না, কারণ এটা ভ্যাট রং, এটা প্রুশিয়ান রং না। ভ্যাট রঙে যেটা হয়, ভ্যাট রংটা তো জানেন কাপড়ের, ভ্যাট রঙের কেমিক্যালগুলো কাপড়ের রংটাকে বার্ন করে ফেলে, সুতরাং সেখানে নীল সবুজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আপনি সালফার রং করতেন তাহলে সেখানে আপনার নীল সবুজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকতো, কিন্তু ভ্যাট রং করেছি এখানে সবুজ হওয়ার কোনো পসিবিলিটি নাই। আচ্ছা, আপনি কি আমার কাছে শিখেছিলেন কাজ? ওটা আইডিয়া আমার কাছে শিখেছিলেন? আমার কাছে শিখলে তো এই বিষয়গুলো আপনার জানার কথা। আমি তো প্রত্যেকটা ক্লাসে এই বিষয়গুলো ডিটেলসে আমি আলোচনা করে থাকি। ভ্যাট রঙের যে কেমিক্যালগুলো থাকে হাইড্রোক্স কস্টিক, সেগুলো কিন্তু কাপড়ের রঙটাকে বার্ন করে ফেলে এবং বার্ন করে সেই জায়গার মধ্যে যে রঙটাকে বসায়, সেজন্য এখানে সবুজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সবুজ হবে তখনই যখন আপনি সালফার রঙে কাজ করবেন, যখন আপনি প্রুশিয়ান রঙে কাজ করবেন, নিজের মধ্যে প্রুশিয়ান মানে হলুদের মধ্যে প্রুশিয়ান আপনি নিয়ে দেবেন, তখনই সেখানে সবুজ হয়ে যাবে। হ্যাঁ, আমি আবার পানিটা চেঞ্জ করে নিচ্ছি, না হলে আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। পানি দিয়ে দেবো এখানে। সাবিহা আপু পাইকারি, ভালো লাগবে। সাবিহা আপু পাইকারি সুতি শাড়ি যদি আপনি কিনতে চান পাইকারি, তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে নরসিংদীতে যে বাবুরহাট বলে একটা জায়গা আছে, আমি একটু মুছে নিই আমার টেবিলের মধ্যে একটু পানি পড়েছে অনেক। আচ্ছা, নরসিংদীতে যে বাবুরহাট বলে একটা জায়গা আছে, সেই বাবুরহাটে আপনি পাইকারি কাপড় কিনতে পারবেন। তারপরে যদি আপনি চান বা যে কী বলে জায়গাটার নাম হচ্ছে ইসলামপুর, পুরান ঢাকায় যে ইসলামপুর আছে, সেই ইসলামপুর থেকেও আপনি পাইকারি শাড়ি, পাইকারি যে কোনো কাপড় আপনি কিনতে পারবেন। আচ্ছা, আপনার ভ্যাট রঙে ব্লু ইউলো মিলে গ্রিন হয়েছে, সেটা কিছু কিছু জায়গায় হতে পারে, কিন্তু পুরোপুরি একদম মানে রং পরিবর্তন হয় না। ঠিক আছে, আমি যে করি আমার কখনোই কিন্তু সেরকমটা হয় না। দেখা যায় যে আমি পাশাপাশি ব্লু রং করেছি এবং নীল রং, মানে ব্লুও করেছি এবং হচ্ছে আমি ইয়েলো করেছি, সেক্ষেত্রে দুইটা রং পাশাপাশি মিলে আপনার মানে সেখানে একটা গ্রিন ইফেক্ট চলে আসতে পারে, কিন্তু কাপড়ের রঙের সাথে আপনার ওটা মিশে ওই রংটা আসে কি না আমার কখনো হয়নি।
ঠিক আছে? কাপড়ের রঙের সাথে ওরা বিক্রিয়া করে না, ওরা বিক্রিয়া করে হচ্ছে পাশাপাশি, মানে একই রঙের সাথে বিক্রিয়া করে, দুটো রং মিলিয়ে বিক্রিয়া করে, কিন্তু কাপড়ের রঙের সাথে এটা সাধারণত হয় না, আমি দেখি না। আচ্ছা, তো ধীরে ধীরে বাঁধন খুলছি। আপুরা, এই আজকের কাজ সম্পর্কিত আপনাদের যে প্রশ্ন আছে আপনারা করেন, আপনারা প্রশ্ন করছেন না কেন আমাকে? আমি তো প্রশ্ন চাই, যে গঠনমূলক প্রশ্ন অবশ্যই, অবান্তর কোনো প্রশ্ন না। প্রশ্ন করবেন আমাকে, কারণ আমি বসে বসে বোর হচ্ছি। আমি কাজ করতে করতে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিই কাজ সম্পর্কিত, তাহলে সময়টাও ভালো যায়, আপনারাও কিছু জানতে পারলেন, শিখতে পারলেন। অনেকে আছে একদমই সাইলেন্ট। আপনারা কি আছেন সাথে? থাকলে একটু কষ্ট করে কমেন্ট করেন যে ঠিকমতো বুঝতে পেরেছেন কিনা আজকের ক্লাসে আমি যা যা দেখিয়েছি। আর যদি কিছু জানার থাকে এই আমাদের ক্লাসের সূচির মধ্যে থেকে, তাহলে বলেন, আমি যদি জানার মধ্যে থাকে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো, কারণ এখন তো দেখানোর যা যা দেখানোর দরকার ছিল সেগুলো দেখানো হয়ে গিয়েছে। তা আমি একটা সুতা কাটার, এটা কাটাটা দিয়ে আমি সুতাগুলোকে কেটে নিচ্ছি। আমার কাপড়টা ছিঁড়ে গিয়েছে, এটা খুবই খারাপ জিনিস হলো। সুতা কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে কাপড় যাতে কোনো মতে ছিঁড়ে না যায়। হ্যাঁ, আর এখানে সুতা একটু গেলে কাপড়টা একটা জায়গায় একটু সামান্য হয়ে গিয়েছে আর কি। যাই হোক, ব্রাশটা অবশ্যই প্রুশিয়ান রং দিয়ে করতে হবে, অন্য রঙে করা যাবে না, কারণ এটা তো প্রুশিয়ান রঙের কাজ, এই জন্য এটাকে প্রুশিয়ান রঙই করতে হবে। আচ্ছা, ফাইন গামটা হচ্ছে আপু 6-7 মাস ভালো থাকবে, অন্তত পক্ষে 4-5 মাস তো থাকবে। তো আপনি একবার মিশিয়ে ফ্রিজে রেখে দিবেন, আপনি 4-5 মাস রেখে কাজ করতে পারবেন ফাইন গামটা। জি, আচ্ছা, তো আমি এই চুঞ্জিটা খুলে আমি পানিটা আবারও চেঞ্জ করে নিব। জর্জেট কাপড়ে করা যাবে না, জর্জেট কাপড়ে আমরা ভ্যাট রং বলেন, প্রুশিয়ান রং বলেন, সালফার রং বলেন, এগুলো জর্জেট কাপড়ে হয় না। আচ্ছা আপু, ভিতরে রং ঢুকেনি কারণ আপনার বাঁধাটা হয়তো খুব বেশি টাইট হয়েছিল, বা পানি কম পড়েছিল, অথবা এমন হতে পারে আপনি ঠিকমতো নাড়াচাড়া করেননি, সে কারণে ভিতরে রং ঢুকেনি। কিছু একটা সমস্যা হয়েছে যে কারণে রংটা ঢুকেনি। আপনি পরবর্তীবার যখন আবার কাজ করবেন, আর যেহেতু বেডশিট অনেক মোটা কাপড় থাকে, ভিতরে রং ঢোকানোটা আসলে একটু ডিফিকাল্ট কাজ। তো পরবর্তীতে যখন আবার কাজ করবেন একটু সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে কাজটা করবেন, আশা করি আপনার কাজটা ভালো হবে। আচ্ছা, প্রুশিয়ান রংটা যদি থেকে যায়, আপনি 4 ঘন্টার মধ্যে কাজ করে ফেলতে হবে, কারণ সোডাটা মিশালে রংটা বেশিক্ষণ রাখা যায় না। 4-5 ঘন্টার মধ্যে কাজ করে ফেলতে হবে, সেজন্য পরিমাণ অনুযায়ী রং গুলাবেন, যতটুকু আপনার লাগবে কতটুকু গুলাবেন। একসাথে অনেকগুলো রং মেশানোর দরকার নাই, অল্প অল্প করে রং গুলাবেন, অল্প অল্প করে কাজ করবেন। প্রুশিয়ান রঙগুলো গুলিয়ে রাখা যাবে না, আপনি এমনিতে রেখে দিতে পারবেন আর কি। এমনিতে আপনি পাউডার অবস্থায় এগুলোকে একদম এয়ারটাইট করে রেখে দিতে পারবেন, বক্সের মধ্যে ভরিয়ে পলিথিনের মধ্যে মুড়িয়ে 2 বছর 2.5 বছরও কিছু হবে না। ব্ল্যাক কালার আসলে প্রুশিয়ানে যদি আপনি ব্রাশে যদি ব্ল্যাক কালার দেন, তাহলে ব্ল্যাকটা তো আসলে ওটা তো ডিপ কালার সাধারণত মানে ব্রাশের ক্ষেত্রে করা হয় না। ব্রাশ হয় ব্রাইট কালারগুলো, যেমন আপনার নীল, আপনার হচ্ছে পিঙ্ক, তারপর হচ্ছে আপনার আজকে আমরা যে করলাম গোল্ডেন ইয়েলো করেছি, তারপর গ্রিন করেছি, হলুদ করেছি, এই রঙগুলো সাধারণত ব্রাশ করা হয়। তারপরে বেস কালারটা হচ্ছে আপনার যে কোনো একটা ডার্ক কালার দিয়ে করতে হবে, যে কোনো ডার্ক কালার সেটা।
সেটা নীল ডার্ক হতে পারে, সেটা কালো ডার্ক হতে পারে, সেটা বেগুনি ডার্ক হতে পারে, সেটা লাল দিয়ে ডার্ক কালার আপনি চাইলে করতে পারেন। ভ্যাট রংটা গুলিয়ে তৎক্ষণাৎ কাজ করে ফেলতে হবে। ভ্যাট রংটা যখন আপনি কাজ করবেন তখনই গুলাবেন, গুলিয়ে তখনই কাজ করবেন। যদি মানে এটা তো আসলে গুলিয়ে রাখা যায় না, এটা তো গুলিয়ে রাখার রং না, এটা তাৎক্ষণিকভাবেই কাজ করার রং। পানিটা চেঞ্জ করে নিচ্ছি, পানিটা ভালো হয়ে গিয়েছে, পানিটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমাদের ঝর্ণার তিনটা পোর্শনই আমরা খুলে ফেলেছি। এবার আমাদের হচ্ছে চুনটির অংশ একটা বাকি আছে, তারপরে আমরা হাতাটা খুলবো। হাতাটা খোলা হলে আমাদের আজকের কাজটা সম্পূর্ণটা হয়ে যাবে, কমপ্লিট। তো আপনাদের একদম সবার চোখের সামনে ধীরে ধীরে একটা কাজ কমপ্লিট হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে দেখতে। না, হলুদ রং দিয়ে বেজ রং করা যাবে না, কারণ বারবারই বলছি আমি, বেজ রংগুলো করতে হবে আপনাকে ডার্ক রং দিয়ে। আদারওয়াইজ কিন্তু আপনার জিনিসটার যে প্রপার যে বিউটি, প্রপার যে ট্র্যাডিশন, সেটা কিন্তু আপনার আসবে না। আর হচ্ছে কি, যে ব্রাশ করার পর যেটা হয়, যেমন আমাদের রঙগুলো কিন্তু ছড়িয়ে যায়, হ্যাঁ, তো সেই ছড়ানো অংশগুলো যাতে বেস কালারের উপর দিয়ে উকিঝুঁকি না মারে, দেখা না যায়, সেজন্য কিন্তু আমাদেরকে ডার্ক রং দিয়ে বেস কালারটা করে নিতে হয়। এটা মাথায় রাখবেন। আপনি যদি ঠিকভাবে সেভাবে ম্যানেজ করে করতে পারেন, প্র্যাকটিস করেন, যদি ভালো হয়, যদি পারেন হালকা রং দিয়ে বেস করতে, সেটা তো ভালো। কিন্তু ট্র্যাডিশনাল যে পদ্ধতি, যে কাজের যে ধারা, সেই অনুযায়ী হচ্ছে আপনাকে ডার্ক কালার দিয়ে হচ্ছে আপনাকে কাপড়ের বেসটা ক্রিয়েট করতে হবে। যেমন আজকে আমরা একদম রয়্যাল ব্লু দিয়ে আজকে আমরা বেস করেছি কাপড়ের। পুরো কাপড়টা তো ভ্যাট রঙে করা যায় না, ভ্যাট রঙে করা যায় না বলে কিন্তু আজকে আমরা আজকে কুশন রং দিয়ে করেছি। কারণ ব্রাশ করতে হবে, এটা রংটা শুকাতে হবে, একটা দীর্ঘ প্রসেস। তো সেটা আসলে ভ্যাটের তো পদ্ধতিটা ভিন্ন, আপনারা জানেন। তবে আমি বলবো, আপনারা যেহেতু আপনাদের মধ্যে অনেক ভাবনা আসছে যে ভ্যাট রং দিয়ে করা যাবে কিনা, আমি বলবো আপনারা নিজেরা একটু এক্সপেরিমেন্ট করেন, প্র্যাকটিস করেন। যায় না বলে তো কিছু হয় না। নতুন আপনি একটা ট্রেডিশন, নতুন একটা পদ্ধতি আপনি নিজে থেকে আপনি তৈরি করতে পারবেন, যদি আপনি একটু প্র্যাকটিস করেন। সবই সম্ভব যদি আপনি প্র্যাকটিস করেন, হ্যাঁ। আর আমি বলবো, আপনার মধ্যে যে ভাবনাগুলো আসছে, শাহরিন, মিম, আপু, আপনি ওইভাবে নিজে একটু প্র্যাকটিস করে দেখেন। আমি তো আপনাকে পদ্ধতিটা শিখালাম, এবার কতভাবে প্র্যাকটিস করা যায় সেটা তো আপনার নিজস্ব। আপনি কতভাবে প্র্যাকটিস করে দেখেন যে আপনি ঠিকমতো করতে পারছেন কিনা, যেটা ভাবছেন সেটা আসলে মানে আপনি কাজে রূপান্তরিত করতে পারছেন কিনা। পদ্ধতিটা তো শেখা হলো আপনার, তাই না? এবার প্র্যাকটিসটা তো আপনাকে করতে হবে। এটা ভ্যাট হচ্ছে আপু রয়্যাল ব্লু, ফাতেহা লিপি আপু, এটা রয়্যাল ব্লু কালার ভ্যাটের। আচ্ছা, আমার জামাটা সম্পূর্ণ খোলা হয়ে গিয়েছে। এবার আমি একটা সুতাগুলো খুলে জামাটা আমি ধুয়ে ফেলবো। আমার মধ্যে কোথাও একটা এক্সট্রা সুতো রয়ে গিয়েছে, কোথাও একটা দুটো চুঞ্জিও রয়ে গিয়েছে খোলা বাকি। ওকে, আমার জামাটা হয়ে গিয়েছে।
দিয়েছি, এবার আমি জামাটা খুলে ফেলছি। জামাটা আমি একটু ধুয়ে ফেলবো এখন। আর আমি এর মধ্যে এবার আমি যেটা করবো, আমি হাতাটা খুলবো। হ্যাঁ রাফিজা নীলা আপু, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, এই ধরনের ড্রেসগুলোর দাম কীভাবে ঠিক করবো। নর্মালি আমরা যেটা আইডিয়াগুলো করে থাকি সাধারণত বাসায়, সেগুলোর দাম যা থাকবে তার চেয়ে অন্তত অর্ধেক পরিমাণ দাম এই 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 ডায়ের ক্ষেত্রে বেশি বেশি দিতে হবে, বেশি নির্ধারণ করবেন। সাপোজ আপনি একটা টাইডের একটা 3 পিস আপনি বিক্রি করেন হচ্ছে 1200 টাকা, তো যখন আপনি মাল্টি কালার কাজ করবেন তখন সেটার দাম আপনার অবশ্যই 1500 থেকে 1600 টাকা আপনি সেটার প্রাইস আপনি ফিক্স করবেন। আদারওয়াইজ আপনি কখনোই আপনার কাজের যে প্রপার যে ভ্যালু সেটা পাবেন না। কারণ আপনারা তো দেখলেন যে আমরা এই কাজটা করতে কত সময় লাগে, কত কষ্ট হয়, হ্যাঁ, কত দিকে খেয়াল রাখতে হয়। সুতরাং প্রাইসটাও আপনাকে সেই অনুপাতেই নির্ধারণ করতে হবে। আচ্ছা, ফাইন গামটা আপু আপনি মিশিয়ে 4-5 মাস রাখতে পারবেন ফ্রিজের মধ্যে। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ আপু, যদি পারেন সেটা তো খুব ভালো, কারণ পদ্ধতিটা জানলেন, এবার প্র্যাকটিসটা করেন নিজের মতো করে। যদি নতুন কিছু তৈরি করতে পারেন সেটা তো খারাপ কিছু না, সেটা নতুন করে আপনার অনেক কিছু শেখা হবে সেটা সেটা করতে করতে। সবাই কী বলছে, আমি আপনাদের মধ্যে হয়তো অনেকের অনেক অনেক রকমের এখন আইডিয়া আসবে মাথায়, যেভাবে করা যাবে কিনা, সেভাবে করা যাবে কিনা, কাজটা কি একটু অন্যভাবে করলে কেমন হয়, এই রঙের মধ্যে এই রঙ দেওয়া যায় কিনা। আমি বলবো যা যা মাথায় আসছে আপনারা সেটা প্র্যাকটিস করেন, সেটা ভেবে। কারণ পদ্ধতিটা যেহেতু দেখলেন, সেই পদ্ধতিটা ফলো করে যদি প্র্যাকটিস করেন, দেখবেন 1বার 2বার 3বার 4বার 5বার পুরোপুরি সম্ভব না হলেও অন্তত কাছাকাছি একটা রেজাল্ট তো পাবেন, তাই না? আর যদি পুরোপুরি নিয়ে আসতে পারেন সেই অনুযায়ী, তাহলে তো সেটা খুবই ভালো। আড়াই হাত ভয়েল কাপড় হয় কিনা আমার আসলে ধারণা নাই। আমি 2 হাত বহরের ভয়েল কাপড় আমি কাজ করে থাকি। সুতা খোলার কাজটা অনেক কষ্ট। আমার এই যে কাপড়টা আজকে একটু ছিঁড়ে গেল, খুব খারাপ লাগছে। সামান্য একটা অংশ, যদি খুব ছোট অংশ কেটেছে, তারপরও সেটা মানে কেটেছে তো খারাপ লাগছে আমার। তো একটু সাবধানে আসলে কাজ করতে হবে, বিশেষ করে যখন আপনারা কেচি বা হচ্ছে আপনার কাটার ইউজ করবেন, সেক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। রঙগুলো আসলে পাওয়া যায় হচ্ছে আপুরা উত্তরায় পাওয়া যায় রাজলক্ষ্মীতে, কুশল সেন্টারে, সেখানে রঙের দোকান আছে। এছাড়াও আপনারা পাবেন হচ্ছে নিউ মার্কেটে, যে গাউসের অপোজিটে যে নুরানি মার্কেট আছে সেখানে পেয়ে যাবেন, সেখানে অনেকগুলো রঙের দোকান আছে। আপনারা পেয়ে যাবেন চকবাজারে পেয়ে যাবেন। রঙের দামগুলো আসলে খুবই কম। আপনার হচ্ছে প্রশিয়ান রঙগুলোর প্রাইস হচ্ছে 10 থেকে 20 টাকা তোলার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর ভ্যাট রঙের দাম হচ্ছে 60 টাকা থেকে শুরু, 60 টাকা থেকে 100 টাকার মধ্যে পার তোলা আর কি। আর অনলাইনেও রং কিনতে পাওয়া যায়। আমি অনলাইনে কোথায় আপনারা কিনতে পারবেন, যারা ঢাকার বাইরে থাকেন বা হচ্ছে যারা আসলে এখন বের হতে চাচ্ছেন না, যেহেতু একটা মানে মহামারীর সময়, তো আমি তাদের জন্য আমি আজকে লিঙ্ক দিয়ে দিব অনলাইনে, তারা চাইলে অনলাইনেও রঙগুলো কিনে নিতে পারেন। অনলাইনে কিছু ভালো সেলার আছে যারা রঙগুলো বিক্রি করে থাকে। আর আপনাদের আজকের ক্লাসের যে নোটটা, সেই নোটটা আমি দিয়ে দিব। আজকের ক্লাসটা শেষ হোক, আমি রাতের দিকে আপনাদেরকে নোটটা গ্রুপে আপলোড করে দেবো পিডিএফ আকারে। সেটা সবাই ডাউনলোড করে নেবেন, যারা প্রিন্ট করতে চান ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। আর যদি মনে হয় যে আপনি ডাউনলোড করতে পারছেন না, ডাউনলোড হচ্ছে না, তাহলে আমাকে সেখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবেন। আমি চেষ্টা করবো 2-1 দিনের মধ্যে ইমেইলে আপনাদেরকে দিয়ে দেবো। তো এবার হচ্ছে আমি সুতার এক্সট্রা সুতাগুলো খুলে নিচ্ছি। আমার কাপড় খোলা শেষ, আমার কাপড় মাল্টি কালার ব্রাশ ডাই করা কমপ্লিট। এবার আমি টেবিলটা একটু মুছে কাপড়টা ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ফাইনালটা কেমন হচ্ছে। আচ্ছা,
রাফিজানিল্লা আপু, আপনাদের ড্রেস এটা তৈরি করতে খরচ খুব বেশি না। কাপড় যদি 3 গজ হয় তাহলে 3 গজ কাপড়ের দাম যদি আপনার 70 টাকা করে গজ হিসাব করেন কত টাকা আসে। আর রং লাগে সর্বোচ্চ আপনার এখানে মানে সালফার মানে যেহেতু আমার এখানে আমি 3টা কুশিয়ান রং নিয়েছি, একতলা করে 3 তোলা নিয়েছি। তো এটা ধরেন 20 টাকা তোলা হলে 60 টাকা। আর হচ্ছে আপনার ভ্যাট রংটা হচ্ছে আপনার যেহেতু 1.5 তোলা ভ্যাট রং আছে এখানে, প্রায় 90 টাকার মতো আর কি আসে। সব কিছু মিলিয়ে আপনি একটা ড্রেস বানাতে আপনার প্রায় 500 টাকার মতো, 450 টাকা থেকে 500 টাকার মতো খরচ হতে পারে, আরও বেশি লাগতে পারে, কারণ 3 গজ কাপড় তো, 3 গজ কাপড়ের দামটা তো মানে কম না, সেইভাবে আর কি হিসাবটা করে নেবেন। রঙের দামটা তো বললাম। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের হাতাটা, আশা করি ভালো হয়েছে। হ্যাঁ, কারখানায় করে বলি আসলে রঙের দামগুলো, কাপড়ের দামটা আসলে এত কমে তারা দিতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের জামার হাতাটা। তো একটু আশা করি ভালো হয়েছে, আপনারা বলেন দেখে কেমন হয়েছে আর কেমন বুঝতে পেরেছেন সেটাও আমাকে একটু জানান যে আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন কি না। আর যেহেতু আমি আপনাদেরকে ক্লাসে কাজ করার সময় বলে দিয়েছি, আশা করি সবাই নোট করে নিয়েছেন। আর এই লাইভগুলো তো গ্রুপে সেভ থাকবে 2 মাস যাবত, আপনারা দেখে রিপিটেডলি প্র্যাকটিস করে যাবেন। এবং আমি চেষ্টা করবো আজকে রাতের মধ্যে আপনাদেরকে আমার যে লিখিত নোটটা আছে সেটা আমি দিয়ে দিতে। আগেরটা ডাউনলোড করতে পারেননি, আপনি আমাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন সেই গ্রুপের সেই পোস্টের নিচে, আমি সেখান থেকে আপনাকে ডাউনলোড করে আমি আপনাকে মেল করে দিব, আপনি মেল থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আমার হাতাটা। তো এই হচ্ছে জামাটা, দেখেন জামাটা আপনারা দেখেন, এই হচ্ছে জামা। আশা করি খুব একটা খারাপ হয়নি। তো দেখেন, আমরা মাল্টি কালার চুনরি করা শিখলাম, কিভাবে মাল্টি কালার চুনরি করতে হয়, তারপর হচ্ছে কিভাবে আমরা মাল্টি কালার ব্রাশ দিয়ে ঝর্ণা করতে পারি সেটা আমরা শিখলাম। আমরা পাশাপাশি অনেকগুলো পদ্ধতি আজকে আমরা শিখেছি, তো সেগুলোকে পরপর অ্যাপ্লাই করে আপনারা প্র্যাকটিস করে যাবেন। তারপর দেখেন উপরের অংশটা কীরকম হয়েছে, দেখি একটু আশা করি আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি চেষ্টা করেছি আপু, যতটা আমার পক্ষে সম্ভব ছিল আপনাদেরকে বোঝানো, আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আপনারা যদি ভালো মতো বুঝতে পারেন সেটাই হচ্ছে আমার আজকে মানে আমার সার্থকতা সেখানে। তো একই পদ্ধতি ব্যবহার করে মানে অ্যাপ্লাই করে আপনারা বাসায় কাজ করবেন, আশা করি আপনাদের সবার মানে রং করাটা ভালো হবে, কাজ ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। আসলে যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিসে না নামবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের শিক্ষাটা সম্পূর্ণ হবে না। তো শিক্ষাটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে তারপরে প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস করে করে। দেখেন, আমি প্রত্যেকটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা অংশ আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে। তো জামার ছবিটা আমি ক্লাসের পরে আমি আগামীকাল আমি চেষ্টা করব ছবি তুলে আমি আপনাদেরকে আবার দিতে। আশা করি বেশি সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় আপনারা যেটা করবেন, পেজে অথবা আমাকে পার্সোনালি ইনবক্স না করে আপনারা গ্রুপেই পোস্ট করবেন। ফারহানা রুবাইয়া আপু, আপনার যদি সমস্যা হয় বা আপনাদের যদি কারো যদি সমস্যা হয় কাজ করতে যেয়ে, তাহলে যেটা করবেন, আমি আসলে ব্যক্তিগতভাবে ইনবক্সে সেরকম একটা অ্যাক্টিভ না, যে কারণে আপনি যদি আমাকে যদি পেজে যদি আপনি আপনার প্রবলেম যদি লিখে দেন, তাহলে যেটা হবে আমি পেজে গ্রুপে, এই গ্রুপে আপনি পোস্ট করবেন যে আপনার সমস্যাটা,
যে আপনি এখানে সমস্যা হচ্ছে বা পাচ্ছেন না, যেটা সব পোস্ট করে দিবেন। আমি সেখান থেকে আপনাকে চেষ্টা করব হেল্প করতে কমেন্টের মাধ্যমে। আর এতে করে যেটা হবে, একই সমস্যা আরও 10 জনের থাকতে পারে, সেই 10 জনও কিন্তু আপনার আমার সেই লেখাটা দেখে উপকৃত হয়ে গেল। তো আমি আপনাদেরকে বলবো ব্যক্তিগতভাবে বা পেজে ইনবক্স না করে গ্রুপে পোস্ট করবেন সমস্যা হলে। আর ভিডিওগুলো তো থাকছে রেফারেন্স হিসাবে, আপনারা দেখে দেখে করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের জন্য বলে রাখি, আমাদের আগামী শুক্রবার আমাদের বাটিকের ক্লাস আছে। বাটিক বলতে মোমবাটিক বলে আমরা যেটাকে চিনি, সেটা সেই বাটিকের ক্লাস আছে আমাদের আগামী শুক্রবার। 3 দিন ক্লাস হবে, শুক্রবার, শনিবার এবং রবিবার, 3 দিন আমাদের বাটিকের ক্লাস হবে। বাটিকের ক্লাসটা নিব হচ্ছে আমরা 2জন নিব, আমি এবং আমাদের আরেকজন ট্রেনার নরসিং নাওয়ার আপু। আমরা দুজনে বাটিকের ক্লাস নিব। সেখানে আমরা বাংলাদেশি যে ট্র্যাডিশনাল মোমবাটিকগুলো হয়ে থাকে সেই মোমবাটিক করার পদ্ধতি শিখব। তারপর আমরা শিখবো হচ্ছে মালয়েশিয়ান যে পদ্ধতিগুলো আছে, হ্যাঁ, মালয়েশিয়ান যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটাও আমরা আপনাদেরকে শিখাবো। পাশাপাশি ভ্যাটলং দিয়ে কীভাবে বাটিক করা যায়, প্রুশিয়ান রং দিয়ে, যেহেতু মূলত কিন্তু প্রুশিয়ান রং দিয়ে বাটিক করে, তো প্রুশিয়ান রং দিয়ে কীভাবে বাটিক করতে হয়, ভ্যাটলং দিয়ে কীভাবে বাটিক করতে হয়, মালয়েশিয়ান বাটিক কীভাবে করতে হয়, সেই পদ্ধতিগুলো আমরা 3 দিনের ক্লাসে আপনাদেরকে ডিটেলসে শেখানোর চেষ্টা করবো। যারা যারা বাটিকের ক্লাসটা করতে চাইছেন তারা আপনারা আমাদের পেজ ইনবক্স করে নাম এন্ট্রি করে নেবেন। হ্যাঁ, নোটগুলো দিয়ে দেবো, শামিমা আর বেগম আপু, নোটগুলো আমি আজকে দিয়ে দিব। আর আশা করি আপনি নিজেও আজকে নোট করেছেন, নোটগুলো আমি আজকে রাতেই আমি আপনাদেরকে গ্রুপে আমি দিয়ে দিব, গ্রুপে আমি পোস্ট করে দিব পিডিএফটা গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন। 6টা 7 বাজে অলরেডি। আমি এখন আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। তো আশা করি আপনাদেরকে আমি কিছুটা হলেও শেখাতে পেরেছি এবং আপনারা যথেষ্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আজকে খুব ভালো মতো মনোযোগ সহকারে ক্লাস করেছেন। সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনারা সহযোগিতা করেছেন বলে কিন্তু ক্লাসটা আমি ঠিক মতো নিতে পেরেছি, না হলে যদি রিপিটেডলি কমেন্ট করে যেতেন, বা যেহেতু আমার লাইভেও আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তো আপনারা ঠিকমতো হেল্প করেছেন বলে কিন্তু আমি আজকে ক্লাসটা ভালো মতো করতে পেরেছি। সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতো ক্লাসটা শেষ করছি। যারা যারা বাটিকের ক্লাস করবেন তাদের সাথে আমার আগামী শুক্রবারও দেখা হবে, কাজ নিয়ে দেখা হবে। শেষ করছি আজকের ক্লাসটা।